আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, বিপর্যস্ত চট্টগ্রাম, প্রয়োজনে বিশেষ উদ্যোগ। পানি নিষ্কাশনের জন্য চট্টগ্রাম শহরে প্রাকৃতিকভাবে একটি চমৎকার ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরও চলতি বছরে বর্ষা মৌসুমে চট্টগ্রাম শহরে অতিরিক্ত বৃষ্টির কারণে ভয়াবহ জলবদ্ধতা দেখা যায়। বন্যা এবং পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে অর্ধশতাধিক মানুষ মারা গেছে। চট্টগ্রামের মতো পাহাড়ি অঞ্চলে অধিক বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবে বিষয় নিয়ে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেলাম যে দুবাই থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ফেরত আনার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? রেড নোটিশ জারির দরকারটা আসলে কি? এদিকে দেশে ফিরলেন লিবিয়ায় বন্দী থাকা ১৭৪ জন বাংলাদেশি। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটকে থাকার পর আরও ১৭৪ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সহযোগিতায় বেনগাজির জ্ঞানফোদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ এবং মানবিকভাবে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। এরপর জানাবো, সাতক্ষীরায় ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। থানাগারদ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিডিও বার্তা প্রেরণ। সাতক্ষীরা সদর থানা হাজতের ভেতরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে ১.৫ টাকায় মিলবে ১ ইউনিট বিদ্যুৎ, এমন দাবি করেছে বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির কর্মকর্তারা। বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তি বা যান্ত্রিক শক্তি সঞ্চয় ব্যবস্থা ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে সফলের দাবি করেছে পল্লী উন্নয়ন একাডেমি বা RDA। এই প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ১ টাকা ৫০ পয়সা হতে পারে বলে দাবি করেছে তারা। তবে প্রকৃত বিষয় হচ্ছে যে এভাবে আসলে কোনোই বিদ্যুৎ উৎপাদন করা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। আর সরকারের কাছে তারা ২৫ কোটি টাকা আর্থিক সহযোগিতা চেয়েছে। এদের উদ্দেশ্য থাকতে পারে যে এই টাকা তারা নিয়ে হয়তোবা বিদেশে পালাতে পারে, কিংবা এই টাকা নিয়ে তারা জনগণকে বিভিন্ন উল্টাপাল্টা বুঝিয়ে তারপর এই প্রজেক্টে লস প্রজেক্ট হিসেবে ঘোষণা করে দেশের টাকা আত্মসাৎ করতে পারে। কারণ বিষয়টি অধিকতর যাচাই বাছাই করে সরকার যদি এখানে বিনিয়োগ করে তাহলে সেটা যাচাই বাছাই করেই বিনিয়োগ করা উচিত বলে মনে করি আমরা। এবং সর্বশেষ জানাবো, অরুণাচলে চীনের ভূমি দখলে আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে নতুন করে ভূমি দখলের অভিযোগ করেছে ভারত। সীমান্তের গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে ভারতীয় সেনাবাহিনীকে যেতে না দেওয়ার অভিযোগও করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মিত্র আঞ্চলিক রাজনৈতিক দলের একটি অনুসন্ধানী দল এসব কথা জানিয়েছে। মূলত সেখানে আমরা দেখতে পেয়েছি যে ওই এলাকা পুরোপুরি এখন চীনের পিপলস রিপাবলিক অব আর্মি তারা দখলে নিয়েছে। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারত। তাদের বিভিন্ন অংশগুলো একে একে চীনের সেনাবাহিনী দখল করে নিচ্ছে। অবস্থায় ভারত আসলে হা করে তাকিয়ে ছাড়া তাদের এই মুহূর্তে আর কোনো কাজ নেই, কারণ তারা চীন এবং পাকিস্তানের সঙ্গে ব্যর্থ। শুধুমাত্র তারা বাংলাদেশের সীমান্তে মানুষ মারতে পারে, কারণ বাংলাদেশ যে নিরীহ, এ কারণে বাংলাদেশিদের হত্যা করাই এই রক্ত পিপাসু নরেন্দ্র মোদীর কাজ। চীনের সঙ্গে তো পারে না, তারা পারে শুধু বাংলাদেশের সঙ্গে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন।
এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদটি। এবারে বিস্তারিত। থানার গারদ থেকে আওয়ামী লীগ নেতাদের ভিডিও বার্তা প্রেরণ, সাতক্ষীরার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে আওয়ামী লীগের নেতাদেরকে ধরার পর তারা থানার গারদ থেকেই দেশবাসীর প্রতি বিভিন্ন বার্তা দিয়েছিলেন এবং সেগুলো ভিডিও করে বাইরে প্রচার করার ঘটনায় সেখানে এই কর্মকর্তাদের বরখাস্তের ঘটনা ঘটে। দায়িত্বশীল জায়গা থেকে তারা যেই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে এবং এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়। এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে আরো বেশি সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। সবাইকে আরো বলা হয়েছে যে এই ধরনের ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা সবার, এবং আমরা মনে করি এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে। সুতরাং এ কারণে পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বহিষ্কার করা হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কেউ দায়িত্বপূর্ণ জায়গা থেকে এই ধরনের কোনো কার্যক্রম না করতে পারে সেই বিষয়টি খুবই দেখভাল করা হচ্ছে। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। 2013 সালে হেফাজত ইসলাম বাংলাদেশের যে বিক্ষোভ হয়েছিল শাপলা চত্বরে, সেখানে কিন্তু গুলি করে অসংখ্য মানুষকে হত্যার ঘটনা ঘটেছিল। উক্ত সময়ে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। আসলে শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছিল তৎকালীন সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ, তার নেতৃত্বেই তৎকালীন সময় কিন্তু এই গণহত্যার ঘটনা ঘটেছিল। আর তখন র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ। তারা সম্মিলিতভাবে এই ঘটনা ঘটিয়েছিল বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে বেনজির আহমেদকে দুবাই পুলিশ আটক করলেও বর্তমান সরকার তাকে ফেরত আনতে পারেনি। তাকে ফেরত আনার আগেই জানা গেছে যে দুবাই থেকে বেনজির আহমেদ তিনি আসলে চলে গেছেন। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অপরাধীরা যদি এভাবে ছাড় পেয়ে যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কোথায় যাবে সেটি আসলে দেখার বিষয়। আজিজ আহমেদ সহ যারা তৎকালীন সময় ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত হবে না বলে মনে করে বর্তমান সরকার। এই ঘটনায় তাই আজিজ আহমেদের বিরুদ্ধে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে, যাতে করে এই আজিজকে গ্রেপ্তার করে নিয়ে আসা যায়। প্রকৃতপক্ষে এই আজিজের মতো দুষ্কৃতকারীদের জন্যই দীর্ঘদিন শেখ হাসিনা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র ক্ষমতায় থাকতে পেরেছে, কারণ এরা মূলত সবাই শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য অনেকভাবে অনুপ্রাণিত করেছিল। বিপর্যস্ত চট্টগ্রাম প্রয়োজন বিশেষ উদ্যোগের। পানি নিষ্কাশনের জন্য চট্টগ্রাম শহর প্রাকৃতিকভাবে একটি চমৎকার ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরও চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে যায়। অবস্থায় বর্তমানে চট্টগ্রামে যদি বিশেষ কোনো উদ্যোগ না নেওয়া হয় ভবিষ্যতে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে সেখানে মূলত অনেক বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। অবস্থায় এখনই আসলে চট্টগ্রাম নিয়ে প্রয়োজন বিশেষ উদ্যোগের। শহরে একটু বৃষ্টি হলেই পানিতে ভরে থাকে। চট্টগ্রাম শহরের অনেক স্থানে ক্ষেত্র বিশেষ 30 মিনিট থেকে 8 ঘন্টা পর্যন্ত জল সেখানে আসলে থেকে যায়, ফলে জলবদ্ধতার সৃষ্টি হয়। 2017 থেকে 20 সাল মেয়াদী সিডিএর জলবদ্ধতা প্রকল্পের কাজ 2026 সালের মে পর্যন্ত 95% শেষ হলো। এর সুফল নগরবাসী কবে পাবে তা অনিশ্চিত। আমাদের পরিচালিত গবেষণা অনুযায়ী এই নগরীর জলবদ্ধতার জন্য মানুষ্য সৃষ্টি কারণ
কারণ দায়ী 63% এর মধ্যে রয়েছে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিতভাবে খাল এবং নালা পরিষ্কারের অভাব, অপরিকল্পিত বাঁধ, ব্রিজ, কালভার্ট, সড়ক, পাহাড় কর্তন, পুকুর ও জলাশয় ভরাট সহ বিভিন্ন বিষয়গুলো আসলে দেখা যাচ্ছে। দেশে ফিরলেন লিবিয়ায় বন্দী থাকা 174 জন বাংলাদেশি প্রবাসী। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটকে থাকার পর দেশে ফেরত এসেছেন 174 জন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সহযোগিতায় বেনগাজির জ্ঞানফোদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরপেক্ষ এবং নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। আজ 6টার দিকে লিবিয়ার বুরাক এয়ারওয়েজ ইউজেড ফ্লাইটে যারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছে 3 নারী, 1 শিশু এবং 15 জন সুস্থ ব্যক্তি। জানা গেছে সব বাংলাদেশি উন্নত জীবনের আশায় নিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন। পরে দীর্ঘ সময় লিবিয়ায় গানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে জীবনযাপন করেন এবং বন্দী থাকেন দীর্ঘদিন। বাংলাদেশ দূতাবাস সূত্র থেকে জানা গেছে লিবিয়া আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও IOM এর সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং IOM এর সার্বিক সহযোগিতায় সর্বশেষ 174 জনকে দেশে ফিরে আনা সম্ভব হয়েছে। তারা মূলত চোরাই পথে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল, বিধায় তাদেরকে এই পরিণতি ভোগ করতে হয়েছে।